ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা দীর্ঘ প্রতীক্ষায় ছিলে যে ডব্লিউবিএইচআরবি নিয়ে কোনো রিক্রুটমেন্ট রিগার্ডিং কোনো নোটিশ বা কোনো খবর আছে কি না, ইতিমধ্যেই 27শে জুলাই 2026 স্বাস্থ্য ভবন থেকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে এবং সেই নোটিশে কি বলা হচ্ছে বা আরও কি জানা গেল সেগুলো আমি সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তাই ভিডিওটা স্কিপ না করে দেখবে। যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও পরে কিন্তু আরও পেতে থাকবে তোমরা। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড বা ডব্লিউবিএইচআরবির অফিসিয়াল ওয়েবসাইট এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের এই অনলাইন অ্যাপ্লিকেশান সেকশন থেকে কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে ডব্লিউবিএইচআরবি এক্সামের জন্য যখন স্টার্ট হবে। এবং এটা পরের ব্যাপার, ইন্টারভিউ কল লেটার এটা পরের ব্যাপার, এখন বলছি না। এবং এখানে সমস্ত কিছু নোটিশগুলো কিন্তু পাবলিশ হবে। দেখো এখন যদি এটাতে ক্লিক করি, লাস্ট নোটিশ দেখাচ্ছে রিসাবমিশন নোটিশ ফর দ্য পোস্ট অফ জিডিএমও, আর তারপরে রয়েছে রিসাবমিশন নোটিশ ফর দ্য পোস্ট অফ মেডিকেল অফিসার। মানে এইরকম করে এটা হচ্ছে আগের রিক্রুটমেন্ট রিগার্ডিং লাস্ট নোটিশ। এখানে কিন্তু সবচেয়ে ওপরে, এরপরে ডব্লিউবিএইচআরবি রিগার্ডিং জিডিএমও, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট বা স্টাফ নার্স যাদেরই আসুক না কেন এই প্রথমেই কিন্তু তোমরা দেখতে পাবে। তো গত 27/7/2026 ভিডিও নোটিফিকেশানে কি দেখা গেছে বা কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিই। এখানে তোমরা অন দ্য স্ক্রিনে নোটিশটা দেখতে পাচ্ছ এবং এই নোটিশটা পাবলিশ করা হয়েছে কবে? এই নোটিশটা পাবলিশ করা হয়েছে কিন্তু গতকাল, অর্থাৎ 27/7/2026 এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। এবং কোথা থেকে পাবলিশ করা হয়েছে দেখে নাও, এখানে পুরো অ্যাড্রেসটা পুরো ডিটেলস লেখা রয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, স্বাস্থ্য ভবন থেকে পাবলিশ করা হয়েছে। প্ল্যানিং অ্যান্ড বাজেট ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চ থেকে? এটা স্বাস্থ্য ভবনের তো বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে, সেখানে প্ল্যানিং অ্যান্ড বাজেট ব্রাঞ্চ থেকে এটা পাবলিশ করা হয়েছে GN29। এবং এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, ইমেল দেওয়া রয়েছে। ওকে, এখানে একটা টেলি নাম্বার দেওয়া রয়েছে এবং অলরেডি একটা লোগো দেওয়া রয়েছে। তো এইখানে নোটিশের মাধ্যমে আমরা কি বলতে চাইছে দেখে নিই। মেমো নাম্বার একটা রয়েছে অলরেডি এবং সাবজেক্ট হচ্ছে অ্যালটমেন্ট অর্ডার। কি সাবজেক্টটা? অ্যালটমেন্ট অর্ডার। এখানে দেখে নাও সাবজেক্ট নিচেও দেওয়া রয়েছে, অ্যালটমেন্ট অফ ফান্ড আন্ডার মেজর হেড 2051 হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অর্থাৎ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে ফান্ড আন্ডার মেজর হেডে অ্যালটমেন্ট করা হয়েছে ফর দ্য কিসের জন্য? ফিনান্সিয়াল ইয়ার 2026 টু 2027। অর্থাৎ আগের যে রিক্রুটমেন্টটা গেল সেই রিক্রুটমেন্টটার ফিনান্সিয়াল ইয়ার ছিল কিন্তু 2025 থেকে 2026 এবং এবারেরটার ফিনান্সিয়াল ইয়ার কত? 2026 থেকে 2027। তাহলে এখানে অলরেডি সমস্ত কিছুই কিন্তু আমি দেখিয়ে দিলাম। এবার দেখে নাও যে এখানে কি বলা হচ্ছে, স্যাংশন ইজ হেয়ার বাই অ্যাকর্ডেড টু দ্য রি-অ্যালটমেন্ট অফ ফান্ড অফ রিস 4 crore to 26,16,850। তাহলে কি বলছে? 4,26,16,850 অনলি আন্ডার ভেরিয়াস হেডস অফ অ্যাকাউন্টস ইন ফেভার, কিসের জন্য? দেখো, ইন ফেভার টু দ্য সাব অ্যালটিং অফিসার অর ডিডিওস as per annexure enclosed to meet the expenditure related to their own establishment and or establishment within their financial powers। তাহলে এই যে অ্যালটমেন্ট ফান্ডটা সেটা স্যাংশন করা হয়েছে অ্যাকর্ডেড টু রি-অ্যালটমেন্ট অফ ফান্ডের জন্য। এত টাকা অ্যালটেড করা হয়েছে বিভিন্ন হেডস অফ অ্যাকাউন্টসকে, যাতে তারা হচ্ছে তাদের এক্সপেন্ডিচার রিলেটেড বিভিন্ন জিনিসপত্র কিন্তু এস্টাবলিশ করতে পারে ফিনান্সিয়াল পাওয়ার দিয়ে তাদের। দ্য ফান্ড hereby re-allotted and placed under the disposal of the sub-allotting officer or DDOs shall not be used for any other purpose। এটা যেন আদার পারপাসে ইউজ না করে। তাহলে কোন পারপাসে ইউজ করবে? দেখো এখানে নিচে স্পষ্ট বলে দিয়েছে, অ্যান অ্যামাউন্ট অফ রিস
4,26,16,850 is allotted in favor of ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। কিসের জন্য? WBHRBর জন্য অ্যালোটেড করা হয়েছে ফর কন্ডাক্টিং কম্পিউটার বেসড টেস্ট। এখানে কিন্তু স্পষ্ট বলেই দিল যে কম্পিউটার বেসড টেস্ট কন্ডাক্টিং করার জন্য এই টাকাটা অ্যালোটেড করা হয়েছে ফর রিক্রুটমেন্ট অফ টু সার্টেন পোস্ট। কী পোস্টের জন্য? GDMO। আগেরবারেও GDMOদের যত WBHRBর এক্সাম হয়েছে সব সিবিটির হয়েছিল। GDMO অর্থাৎ মেডিকেল অফিসার, ফার্মাসিস্টদের জন্য, স্টাফ নার্সেসের জন্য এবং মেডিকেল টেকনোলজিস্টদের জন্য বাই WBHRB ডিউরিং ফিনান্সিয়াল ইয়ার 2026 to 2027। তাহলে এখানে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে এই যে অ্যামাউন্টটা অ্যালোটেড করা হলো সেটা কিন্তু বিভিন্ন পোস্টের এক্সাম বা সিবিটি নেওয়ার জন্য, রিক্রুটমেন্টের জন্য অ্যালোটেড করা হলো। দিস অ্যালটমেন্ট হ্যাজ বিন ইস্যুড ভাইড গ্রুপ এন বাজেট ব্রাঞ্চ কনকারেন্স। এখানে একটা ব্রাঞ্চের এবং ডেট দেওয়া রয়েছে। ওকে, দিস অর্ডার ইজ নট অ্যান অথরিটি টু ইনকার এনি এক্সপেন্ডিচার হুইচ ইজ নট পারমিটেড আন্ডার ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল রুলস অর এনি অর্ডার অফ দ্য স্টেট গভর্নমেন্ট। তাহলে এখানে কিন্তু বলা হলো এটা কিন্তু অন্য পারপাসে যেন ব্যবহার না করা হয়। আউটমোস্ট কেয়ার শুড বি টেকেন অ্যাট দ্য টাইম অফ প্রিপারেশন অফ দ্য বিল সো দ্যাট দ্য অ্যাকাউন্টস কোড অ্যাজ ইন্ডিকেটেড এগেনস্ট ইচ আইটেম অফ এক্সপেন্ডিচার অ্যালং উইথ ডিটেলড হেড অফ অ্যাকাউন্ট আর মেনশনড অন দ্য বিল কারেক্টলি। যাতে কারেক্টলি বিল করার সময় যেন দেখাতে পারে যে এগুলো WBHRB CBT এক্সামের জন্যই এগুলো এক্সপেন্ডিচার করা হয়েছে। ওকে, এবং এখানে দেখো সিগনেচার করা রয়েছে এই অ্যাডিশনাল ACCY সেক্রেটারি P&B মানে ব্রাঞ্চের প্ল্যানিং অ্যান্ড বাজেট ব্রাঞ্চের সিগনেচার রয়েছে এখানে, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এবং এটা কাদেরকে কপি ফরওয়ার্ডেড করা হয়েছে? এটা হচ্ছে দেখো দ্য প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল ট্রেজারি বিল্ডিংস কলকাতা, দ্য প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল অডিট ট্রেজারি বিল্ডিং কলকাতা, দ্য প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল CGO কমপ্লেক্স অ্যাট সল্টলেক কলকাতা, অ্যাকাউন্টস অফিসার WBHRB বোর্ড, পে অ্যাকাউন্টস অফিসার ক্যালকাটা, দ্য চেয়ারম্যান অ্যান্ড CEO ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, দ্য ফিনান্সিয়াল অ্যাডভাইজার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট IT সেল ফর পাবলিকেশন। মানে WBHRBর বিভিন্ন সেকশানে এবং প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল বিভিন্ন সেকশানে IT সেলে বিভিন্ন জায়গায় কপি ফরওয়ার্ডেড করা হয়েছে। ঠিক আছে, এবং এখানে একটা মেমো নাম্বার দেওয়া রয়েছে, মেমো নাম্বারে মেমো ডেট দেওয়া রয়েছে, অ্যালটিং অফিসার আর DDOকে এটা হচ্ছে এই যে এত টাকা হচ্ছে WBHRBর উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেটারই একটা বিল ওরা পাবলিশ করেছে। ঠিক আছে, এখানে সেরকম কিছু আর বলার কিছু নেই। এবং এখানে দেখো এই যে এস্টাবলিশমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর আদার চার্জেস হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে, হেড অফ অ্যাকাউন্ট, এটাই হচ্ছে অবজেক্টিভ অফ এক্সপেন্ডিচার বলা রয়েছে এবং টাকাটা এখানে আবার দেখানো হয়েছে। আর সেরকম কিছু এখানে বলার কিছু নেই। এবারে হচ্ছে তোমাদের এই ভিডিও দেখার পরে কোয়ারি থাকবে বিভিন্ন, যে কত ভ্যাকেন্সি আসতে পারে, কবে ভ্যাকেন্সি আসতে পারে, কবে ফর্ম ফিল আপ হবে, কবে অফিসিয়ালি নোটিফিকেশন পাবো, সিবিটি তো হচ্ছে, সিবিটির সিলেবাস কি, সিবিটি তো হচ্ছে, সিবিটিতে যে সিলেবাস থাকবে তার টোটাল মার্কস কত, ইন্টারভিউ থাকবে কি না, এই ধরনের বিভিন্ন কোয়ারি আসতে পারে। তাই আমি এই ভিডিওতেই সম্ভাব্য তোমাদের যে কোয়ারিগুলো হতে পারে তার অ্যান্সারগুলো আমি আগে থেকেই বলে দিচ্ছি, যাতে তোমরা আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ করো, অনেকে বিভিন্ন গ্রুপে মেসেজ করো, কেউ টেলিগ্রামে মেসেজ করো, কেউ মেসেঞ্জারে মেসেজ করো, এগুলো যাতে না কোয়ারি হয় তাই জন্য আমি এই ভিডিওতে কিন্তু সম্ভাব্য বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো এটা একটা আমি আমাদের WBHRBর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই যে আগের বারে স্টাফ নার্সের টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছিল প্রথমবারে তার একটা নমুনা নিয়েছি। ঠিক আছে, এখানে ভ্যাকেন্সিটা আগের বারে বেরিয়েছিল কিন্তু ডেট 7/8/2025-এ। ঠিক আছে, অর্থাৎ 7ই আগস্ট 2025-এ প্রথম রিক্রুটমেন্টের নোটিশ বেরোয় যে আমরা যে এখন আমি কাটোয়া হসপিটালে রয়েছি বা যেই হসপিটালে পোস্টিং রয়েছে নিউ জয়েনি হিসেবে, তাদের রিক্রুটমেন্টের প্রথম নোটিশ বেরিয়েছে কিন্তু 7ই আগস্ট 2025। এবং এই নোটিশে স্পষ্ট লেখা ছিল যে যাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু ডেট 7/8/2025-এর মধ্যে বা তার আগে থাকবে
তারাই কিন্তু এই রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে পারবে। তার মানে কি দাঁড়ালো, 7/8/2025 পরে যাদের রিক্রুটমেন্ট ডেট ইস্যু ডেট থাকবে, রেজিস্ট্রেশনে ইস্যু ডেট থাকবে, তাদের কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে না, তারা ফর্ম ফিল আপ করলেও রিজেক্ট করে দেওয়া হবে। তো এবারে নোটিফিকেশান আসলে এই রকম একটা ডেট দেওয়া থাকবে নিশ্চয়ই, যে এই যে এখানে যে ডেটে নোটিফিকেশানটা ছাড়বে সেই ডেটের মধ্যে বা সেই ডেটের আগেই যদি থাকে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আদারওয়াইজ তোমরা কিন্তু অ্যাপ্লাই করলেও রিজেক্ট হয়ে যাবে। এবার তোমরা এইবারের যে সেশন সেই সেশনে কিন্তু অনেকেই মানে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আশা করি রেজিস্ট্রেশন পেয়ে গেছো। তো তোমাদের একটা কোয়ারি ছিল রেজিস্ট্রেশন পাবো কি পাবো না, এটা কিন্তু পেয়ে গেছো তোমরা হাতে। এবার ডেটটা ওখানে কবে থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমরা অ্যাপ্লাই করার কথা ভাববে। ওকে, এবার এই কথায় আসি যে এটার ডেটটা বেরিয়েছে, তাহলে কবে নোটিফিকেশানটা বেরিয়েছিল, 7 আগস্ট 2025। এখানে টোটাল 5018, ঠিক আছে, 5018 হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 হচ্ছে আমাদের রিক্রুটমেন্টের জন্য প্রথমে ভ্যাকেন্সি বেরিয়েছিল। এবং এখানে পুরো হচ্ছে পোস্ট ওয়াইজ ক্যাটেগরি ওয়াইজ দেখিয়ে দিয়েছিল। আমি শুধু এত ক্যাটেগরি ওয়াইজ বলছি না, শুধু আমি পোস্ট ওয়াইজ বলছি। যারা বেসিক বিএসসি হিসেবে দিয়েছিল শুধুমাত্র ফিমেলদেরই বেসিক বিএসসিতে নেওয়া হয়, মানে বিএসসি নার্সিং যেটা, তাদের টোটাল ভ্যাকেন্সি ছিল 2330। এরপরে যারা পোস্ট বেসিক বিএসসি হিসেবে এক্সাম দিয়েছিল, টোটাল শুধুমাত্র ফিমেলদের নিয়েছিল, তাদের 252টা সিট ছেড়েছিল প্রথমে। এটা সবচেয়ে প্রথমে বলছি, সিট কিন্তু আবার ইনক্রিজ হয়েছিল, ইনক্রিজের ব্যাপারটাও আমি বলছি। এবং জিএনএম ফিমেল হিসেবে যারা অ্যাপ্লাই করেছে তাদের জন্য ভ্যাকেন্সি ছিল 2092টা, এবং মেল হিসেবে যারা অ্যাপ্লাই করেছিল তাদের জন্য ভ্যাকেন্সি ছিল 344টা। এবং এর প্রত্যেকটাতেই কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ করেছিল। সেই ইনক্রিজ করাতে কবে কতটা ভ্যাকেন্সি বেরিয়েছিল সেগুলো আমি সব দেখিয়ে দিচ্ছি। এবং এখানে দেখো অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছিল 13 আগস্ট থেকে। মানে আমি এখানে একটা প্রিভিয়াস হিস্ট্রি দেখাচ্ছি যে কবে আমরা এইরকম এবারে যে নোটিফিকেশানটা বেরোলো, এই যে প্রথমের যে বাজেটের নোটিফিকেশানটা বেরোলো, এরকম কোনো বাজেটের নোটিফিকেশান আগে দেয়নি। ওই জন্য তোমাদের আনুমানিক কিন্তু বলতে পারছি না বাজেটের কতদিন পরে এরকম নোটিফিকেশান আসবে বা এই নোটিফিকেশানের কতদিন পরে ফর্ম ফিল আপ হবে, ওইটা কিন্তু টোটালি বলা যাচ্ছে না যে বাজেট হলো এইটার পরে কতদিন পরে নোটিফিকেশান আসবে, এটা কিন্তু ক্লিয়ারলি কেউ বলতে পারবে না যতদিন না নোটিফিকেশান আসছে। কিন্তু এইটুকু বলতে পারি যে 7 আগস্ট যেহেতু নোটিফিকেশান এসছে তার ঠিক 6 দিন পরে, মানে এক সপ্তাহের মাথায় গিয়েই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছিলো। এবং এটা চলছিল কতদিন, মোটামুটি 1 মাস। দেখো 13-3 মানে 20 দিন মতো, 20-22 দিন মতো চলছিল, কিন্তু 1 মাসই বলবো, কারণ এটা এক্সটেন্ডেড হয়েছিল, ডেট কিন্তু এক্সটেন্ডেড করা হয়েছিল, ওই জন্যই বলছি 1 মাসের বেশি ছিল, ঠিক আছে। তো এইটা হচ্ছে ওভারঅল একটা তোমাদের দৃষ্টান্ত দেখালাম। এরপরে প্রত্যেকটা ভ্যাকেন্সি যে ইনক্রিজ করেছিল সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে ভ্যাকেন্সি ইনক্রিজের, দেখো তাহলে আগের নোটিফিকেশান আমরা দেখলাম 7 আগস্ট 2025। 7 আগস্টের পরে 13 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছিল, মোটামুটি 3/9 পর্যন্ত চলেছে, কিন্তু সেটা আবার এক্সটেন্ডেড হয়েছিল। এক্সটেন্ডেড হওয়ার পরে বিভিন্ন প্রসিডিওর চলে, তারপর হচ্ছে কবে এক্সাম হয় সেটার ডেট বেরোয়, সিলেবাস বেরোয়, আস্তে আস্তে সিলেবাসও আমি তোমাদের দেখবে ফেসবুকে ভিডিও করে দিয়েছি। সিলেবাসটা এখানে আমি ভার্বালি একটা বলে দিচ্ছি সিলেবাস কী কী ছিল, ঠিক আছে। তো দেখো আস্তে আস্তে এরকম হওয়ার পরে সিলেবাস জানতে পারলো, সিলেবাস জানার পরে এক্সামের ডেট দিল, এবং এক্সামের ডেটটা এখনও পর্যন্ত আমার মনে থাকবে, কারণ লাইফের ফার্স্ট চাকরি, এবং এমন একটা ডেট যেটা মনে রাখার মতো। 31 ডিসেম্বর 2025 জিএনএমদের পরীক্ষা ছিল। ফার্স্ট ডেট, এবং সেকেন্ড ডেট হচ্ছে 1 জানুয়ারি 2026। এই দুটো ডেটে জিএনএমদের পরীক্ষা ছিল, এবং প্রথম ডেটে 3টে শিফটে, তারপরের ডেটে 3টে শিফটে, টোটাল 6টা শিফটে জিএনএমদের পরীক্ষা হয়। এবং বিএসসিদের পরীক্ষা ছিল যতটা সম্ভব 21 ডিসেম্বরের মধ্যে, ঠিক আছে। এই একদিনেই পরীক্ষা ছিল, একটা শিফটে বিএসসিদের এবং পোস্ট বেসিক বিএসসিদের পরীক্ষা ছিল। তো আস্তে আস্তে সিলেবাস জানার পরে, এক্সাম ডেট জানার পরে ডিসেম্বর জানুয়ারি জুড়ে এক্সাম হলো। এক্সাম হওয়ার পরে আস্তে আস্তে দেখো 1 জানুয়ারি সবার এক্সাম, মানে পুরো WBHRB CBT এক্সাম কমপ্লিট হয়ে যায় যারা জিএনএম এবং বিএসসি হিসেবে দেয়। এরপরে তার ঠিক 12-13 দিন পরেই কি হয়, 12-13 দিন পরে দেখো 14 তারিখে হচ্ছে ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার, মানে
ওই যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছিল সেটা ইনক্রিজ হওয়ার নোটিফিকেশান বেরোয়, ঠিক আছে। এবং এখানে কত করে কি ইনক্রিজ হয়েছে দেখো, এটা হচ্ছে এখানে, এটা কাদের, এটা হচ্ছে জিএনএম ফিমেলদের দেখাচ্ছি, এটা হচ্ছে জিএনএম ফিমেলদের। জিএনএম ফিমেল হিসেবে এখানে পুরো ক্যাটাগরি ওয়াইজ দেওয়া ছিল, এবং আমরা দেখেছি জিএনএম ফিমেলদের আগের ভ্যাকেন্সিতে, মানে আগের যে 7-8-25 বেরিয়েছিল 2092, এবং সেটা ইনক্রিজ হয় কত, টোটাল 834টা ভ্যাকেন্সি কিন্তু আরও ইনক্রিজ হয়ে 2926টা, প্রায় 3000 জন কে নেওয়া হয়েছিল, ঠিক আছে। এবং মেলদের, জিএনএম মেলদের যে ভ্যাকেন্সি ছেড়েছিল আমরা দেখেছিলাম 344টা ভ্যাকেন্সি ছেড়েছিল, ঠিক আছে। এখানে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবো, এখানে ক্যাটাগরি ওয়াইজ SC ST দেওয়া আছে, এবং মেলদের টোটাল 344টা ভ্যাকেন্সি ছেড়েছিল, তার সাথে আরও ইনক্রিজ করে প্রায় 93টা, ইনক্রিজ করে 437টা ভ্যাকেন্সি হয়, কিন্তু 437 জনকে নেয়নি, কারণ এখানে 437 যে ক্যাটাগরি ওয়াইজ 437টা ছিল না। কেন ছিল না? এখানে SC PWD হিসেবে একজন বা দুজন, এই যে দুজন ছিল না, ঠিক আছে, বা আরও কোনো একটা ক্যাটাগরিতে ছিল না, ওই জন্য 434 জনকে নিয়েছে, ঠিক আছে। 3 জনকে নেয়নি কারণ ওই ধরনের ক্যান্ডিডেট কেউ ফর্ম ফিল আপই করেনি, অ্যাপ্লাই করেনি, ওই জন্য কিন্তু এই 3টে ভ্যাকেন্সি থেকেই গেছিলো। এই হচ্ছে ওভারঅল হিস্ট্রি বা ইনক্রিজ কত করে বাড়ে। তাহলে তোমরা এরপরে এটাও কোয়ারি করবে যে ভ্যাকেন্সি কি বাড়ে না, প্রথমে যেটা থাকে সেটাই। এটা হচ্ছে আমি প্রিভিয়াস হিস্ট্রি দেখালাম, এবারেরটাই কি করবে সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল মিনিস্ট্রি কিন্তু বলতে পারবেন। আর এবারে এটা দেখো, এটা হচ্ছে বিএসসিদের যেহেতু বিএসসি পিবিবিএসসি হিসেবে ওরা আগে পরীক্ষা দিয়েছিল, ওই জন্য ওদের ডেটটা 2 জানুয়ারি 2026, মানে 1 জানুয়ারি 2026-এ জিএনএমদের পরীক্ষা শেষ হয়। তার আগে 21 ডিসেম্বর 2025-এ কিন্তু বিএসসি পিবিবিএসসিদের এক্সাম শেষ হয়ে যায়, এবং এদের এক্সাম শেষ হওয়ার পরেই কিন্তু 1-2 তারিখেই কিন্তু এই ভ্যাকেন্সি ইনক্রিজ, বিএসসি পিবিবিএসসিদের ভ্যাকেন্সি ইনক্রিজের পুরো ডিটেলস দিয়ে দেয়, ঠিক আছে। তা এদের কত ভ্যাকেন্সি বাড়িয়েছিল, বিএসসিদের আগে ছেড়েছিল 2330টা, এবং তার সাথে 470টা বাড়িয়ে পুরো 1800টা কিন্তু সিট তাদের করা হয়। এবং পিবিবিএসসি হিসেবে যারা দিয়েছিল এখানে কিন্তু মেল না, এটাও শুধুমাত্র মেলদের নেয়নি, এখানে তাদের 252টা ভ্যাকেন্সি ছিল, এবং আরও 28টা ইনক্রিজ করা হয়, তাহলে 280 জনকে নেওয়া হয়েছিল, ঠিক আছে। এবার কিছু ক্যাটাগরি ওয়াইজ, কাস্ট ওয়াইজ ফিমেল মেল মিলে ওভারঅল কিন্তু পুরো ফুল জয়েন হয়নি, মানে এই 280 হয়তো 280 ফুল জয়েন হয়নি। ছেলেদের যে 437, তার মধ্যে 434 জন জয়েন হয়েছে, 3 জন হয়নি, এরকম বিভিন্ন ব্যাপার ছিল, ঠিক আছে। তো এইগুলো বাড়িয়ে দেখবে যে মানে 5000 মতো নেওয়া হয়েছিল, টোটাল 5000-এরও আরও বেশি নেওয়া হয়েছিল। এই হচ্ছে আগের প্রিভিয়াস হিস্ট্রি আমি দিলাম। এবারে তোমাদের প্রিপারেশন কি করে করবে বা কোচিং কোথা থেকে নেবে, আমরা একটা কোচিং করাই, আমরা অলরেডি কন্টিনিউ করছি, সেটা নিয়ে একটু ডিটেলস বলে দিই। দেখো, এটা হচ্ছে আমরা স্টার্ট করেছি কিন্তু 12 জুন থেকে, ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স সিবিটি ব্যাচ, ঠিক আছে। সিবিটি হিসেবে আমরা শুরু করেছিলাম, কারণ একবার আমাদের মাথায় এসছে যে যেহেতু একবার স্টার্ট হয়েছে, সেই জন্য কিন্তু এত তাড়াতাড়ি সিবিটি থেকে ওএমআরের যাবে না, সেটা যতই বলুক ও এত তাড়াতাড়ি যাবে না, কারণ এবারেও দেখা যাবে হিউজ ক্যান্ডিডেট হবে, কম্পিটিটিভ এক্সাম এর মাধ্যমেই হবে, কম্পিটিশন প্রচুর, ওই জন্য কিন্তু সিবিটি নির্ধারিত ছিলই। আর আমাদের কোচিং একাডেমির নাম হচ্ছে 360 নার্সিং একাডেমি। তোমরা আগে যারা হয়তো পড়েছো তারা অলরেডি এটার সাথে ইন্ট্রোডিউসড আছো। টোটাল সিট আমাদের 400 ছিল, কিন্তু এটা এখন আর নেই, এখন ইনক্রিজ করা হয়েছে সিট, এবং 500 জন প্লাস কিন্তু আমাদের জয়েন হয়ে গেছে অলরেডি। এখনও তোমরা যারা জয়েন হতে চাও তাদের তো ওয়ার্ম ওয়েলকাম, ঠিক আছে। তোমরা কিভাবে জয়েন করবে, কি ফিচার্স, আমি সমস্ত কিছু এই ভিডিওতে বলে দিচ্ছি। দেখো, ফিচার্স রয়েছে কি, ফোকাসড অন সিবিটি, আগের যে সিবিটির পিওয়াইকিউ বা সিবিটির যে সিলেবাস ধরেই পড়ানো হবে, ঠিক আছে। চ্যাপ্টার ওয়াইজ ইনডেপথ লেকচার করানো হবে, এখানে কোশ্চেন ওরিয়েন্টেড থিওরি ডিসকাশন করানো হবে, এখানে হাইলি কোয়ালিফাইড এডুকেটরস থাকবেন, অর্থাৎ যারা WBNS পেয়ে গেছে তারা থাকবে, অলরেডি যারা টিচিং লাইনে রয়েছে তারা থাকবেন, এছাড়া একজন হচ্ছে অলরেডি RRB কোয়ালিফাইড করেছেন সেই টিচার থাকবেন, ঠিক আছে, তোমাদের গাইডেন্স হিসেবে থাকবেন।
এবং উইকলি 3টে করে মিনিমাম ক্লাস থাকবেই, কিন্তু ম্যাক্সিমাম এখন 6টা করেও ক্লাস হচ্ছে, 7টা করেও, 5টা করেও রেকর্ডেড প্লাস লাইভ নিয়ে হচ্ছে। এবং লাইভ ক্লাস কিন্তু থাকবে, এখানে লাইভ ক্লাসটা বলা হয়নি, লাইভ ক্লাস কিন্তু থাকবেই। যে ক্লাসগুলো হচ্ছে তার মধ্যে ধরো 5টা ক্লাস হলে 3টে-4টে লাইভ ক্লাস থাকবেই, আর লাইভ ক্লাসে রেকর্ডেড ভিডিও থাকবে। যদি তুমি লাইভ ক্লাসে জয়েন করতে না পারো তাহলে লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও কিন্তু অ্যাভেলেবেল আছে, এবং সেটা কিভাবে অ্যাভেলেবেল আছে, কিভাবে পাবে, সেটা তোমরা জয়েন করার পরে আমরা বলে দেবো। জয়েন কিভাবে করবে, জয়েন করতে গেলে এই নাম্বারে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ করবে, অথবা আমার নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারো, আমি দুটো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো 9531710628, এখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। এবং আরও একটা নাম্বার দিচ্ছি, এখানেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো, এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি 8918484026, এই নাম্বারেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো ফর অ্যাডমিশন। ঠিক আছে, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এবং হোয়াটসঅ্যাপ করতে গেলে তোমরা কী কী লিখে দেবে, তোমাদের এখানে দেখো একটা ফরম্যাট বানানো আছে। ঠিক আছে, তোমাদের নাম, তোমাদের কলেজের নাম, তো আর স্টাফ নার্স ব্যাচ ইন্টারেস্টেড আছো সেটা লিখে দেবে। ঠিক আছে, এবার দেখো আগের বারের যে প্রিভিয়াস এক্সাম হয়েছিল, প্রিভিয়াস এক্সামে সিলেক্টেড হয়েছিল প্রায় আমাদের ব্যাচ থেকে 284 জন, এবং টপ জিএমআর ছিল 1, 2, 16, 20, 37, 40, 51, 57, 63, 69, এবং আরও এগুলো হচ্ছে 1-2 ডিজিটের, 3 ডিজিটের আরও ছিল 284 জন মোটামুটি সিলেক্টেড হয়েছিল। ঠিক আছে, আর ব্যাচটা আমরা 12ই জুন থেকে স্টার্ট করেছি, এবার জুলাই মাস এটা এন্ডিংয়ের দিকে, মোটামুটি 1 মাস হতে চললো। এবার এই 1 মাসে খুব বেশি কিন্তু সিলেবাস শেষ হয়নি, যা সিলেবাস হয়েছে, যা কমপ্লিট হয়েছে সবই তোমরা কিন্তু রেকর্ডেড ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। একটু তোমাদেরকে কষ্ট করে দেখে নিতে হবে, এটাই যা, আর কিছু না। আর বাকি তোমরা যেমন লাইভ ক্লাস হয়, যেমন রেকর্ডেড ক্লাস হয়, এবং ব্যাচটা কমপ্লিট, কোর্স ফি কত পর্যন্ত হচ্ছে ভ্যালিড থাকবে, সেগুলো তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে বা আমার নাম্বারে কন্ট্যাক্ট করবে, তোমরা পুরোপুরি ডিটেলস পেয়ে যাবে। তো আর দেরি নয়, তোমাদের প্রিপারেশনের জন্য কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি লেগে পড়ো। এবার প্রিপারেশনের কিভাবে নেবে, কতটা পড়বে, কি পড়বে না পড়বে, এগুলো একটু বলে দিই, সিলেবাস নিয়েও বলে দিচ্ছি। দেখো, প্রিপারেশান নিয়ে বলতে গেলে আমি অনেকবার এর আগেও যত ভিডিও বানিয়েছি প্রিপারেশন নিয়ে অনেকবার বলা হয়েছে তোমাদের, যে প্রিপারেশান নিতে গেলে তোমাকে কিন্তু পড়তেই হবে। ঠিক আছে, স্টাডি ভালো করে কিন্তু করতে হবে, স্টাডি হার্ড। ওকে, এবার এই স্টাডি হার্ড তুমি কিভাবে করবে, যখন তুমি থিওরি কমপ্লিট করবে ভালোভাবে। থিওরি কমপ্লিট করতে গেলে তোমাকে কি কি বুক, এবার আসবে বইয়ের কথায়, কি কি বই ফলো করবে। থিওরি কিন্তু ভালোভাবে কমপ্লিট করতে হবে, বি রেডি প্রপারলি, ভালো করে কিন্তু এটা রেডি করতে হবে। এগুলো রেডি করতে গেলে তোমাকে থিওরির বই পড়তে হবে। থিওরি বইয়ের জন্য যেগুলো ভালো বই আছে, পিয়ার যাদব, ঠিক আছে, পিয়ার যাদব ভলিউম 1, এটা হচ্ছে ভলিউম 2 হচ্ছে কিছু কিছু ভুল আছে, কিন্তু ভলিউম 1 থেকে তোমরা ভালো করে কনসিয়াসলি পড়বে। এছাড়া বই রয়েছে মিশন পরিচারিকা, এই বইগুলোই বারে বারে বলবো, কারণ নার্সিংয়ে আর অন্য কোনো সেরকম বই নেই, এই বইগুলোই বারে বারে বলা হয়। এটার জন্য ভলিউম এটার যে ভলিউম 1ই আছে, ও 2 হচ্ছে সেরকম আমি দেখতে পাইনি, তো মিশন পরিচারিকার জন্য থিওরি বেস্ট পার্ট। এছাড়া টার্গেট হাই, এছাড়া টেক্সট বুক যদি তোমরা ফলো করতে চাও করতে পারো, কিন্তু আমি বলবো যে কোনো একটা থিওরির জন্য যে কোনো একটা চুজ করো, হয় যে পিয়ার যাদব ধরে পড়ছো ভালো, অথবা যদি পিয়ার যাদব ভালো না লাগে তাহলে বেস্ট হচ্ছে মিশন পরিচারিকা, বেস্ট। ওকে, এগুলো ধরে কিন্তু তোমরা পড়া শুরু করে দাও। থিওরি পড়ার পরে নেক্সট হচ্ছে তোমার আসবে এমসিকিউ প্র্যাকটিস, কিন্তু থিওরি না কমপ্লিট করে এমসিকিউয়ে আসবে না, আগে থিওরি দেন হচ্ছে এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউ প্র্যাকটিসের জন্য হচ্ছে টার্গেট হাই বলবো বেস্ট। টার্গেট হাইয়ে প্রচুর এমসিকিউ আছে, এটা করলে তোমার আরআরবির জন্য হয়ে যাবে, এটা করলে তোমার গ্রেড 2-র জন্য হয়ে যাবে, এমসের জন্য, সমস্ত কিছুর জন্যই হয়ে যাবে। এই একটা বই ফলো করো, এছাড়া তো অনেক ধরনের বই রয়েছে, এবং এখন হয়তো পিওয়াইকিউ হিসেবেও কোনো বই পেয়ে যেতে পারো। তারপর হচ্ছে আরও ভ্যারাইটি অফ বুকস, এনক্লেক্স পেনক্লেক্স অনেক কিছু বই আছে, সব কিছু পেয়ে যেতে পারো। ঠিক আছে, এবং কত ঘন্টা পড়বে, কি করবে, একটা রুটিন, সেটা হচ্ছে তোমার নিজের মতো তোমাকে কিন্তু বানিয়ে নিতে হবে। রুটিন বানাতে গেলে তোমাকে সকালে কিন্তু আর্লি মর্নিং উঠতে হবে, যতটা সম্ভব পারবে
6টা 6:30টার মধ্যে ঘুম ভাঙতে, ঠিক আছে। এরপরে হওয়ার পরে তুমি ব্রেকফাস্ট করে নিলে, তুমি মানে মুখ টুক ধুয়ে ব্রেকফাস্ট করে নিলে, ব্রেকফাস্ট করার পরেই কিন্তু তোমাকে যদি কোনো কাজ না থাকে সেরকম তোমাকে একটা টাইম টেবিল বানিয়ে নিতে হবে, ঠিক আছে। ব্রেকফাস্ট তুমি 7টার মধ্যে কমপ্লিট করে নিলে, করার পরেই কিন্তু তোমাকে এই যে 7টা থেকে 12টার টাইমটা থাকছে, যতক্ষণ না তুমি বাথিং করছো, ঠিক আছে, চান করতে যাচ্ছ বা আদার্স কোনো কাজ করছো, তো ব্রেক তো মাঝে নিতে হবে, একটু একটু করে ব্রেক নেবে। কিন্তু এই যে 7টার পর থেকে 12টা পর্যন্ত, 12টা PM পর্যন্ত এই টাইমটা কিন্তু তুমি একটু স্টাডির দিকে দেবে। মানে এখানে যে 5 ঘন্টার মধ্যে অন্তত 4.5 ঘন্টা কিন্তু দিতে হবে তোমাকে। তারপরে আবার একটু রেস্ট নিলে, 12টার পরে তুমি চান টান খাওয়া দাওয়া 1 ঘন্টা ছাড়লাম, আবার 1টা থেকে ধরো 2টো পর্যন্ত কারো দুপুরে যদি ঘুম পায় বা কিছু ব্যাপার থাকে, তো সেইটাও কিন্তু বাদ দিয়ে ধরো আবার তুমি দুটো থেকে বসলে, দুটো থেকে যদি এরপরে ব্রেক নিয়ে পড়তে চাও, তো 2টো থেকে আমি ধরলাম 7টা পর্যন্ত, এই যে 5 ঘন্টা, এই যে 5 ঘন্টার মধ্যে তুমি আধ ঘন্টা, মানে তোমার ইচ্ছা মতো তুমি ব্রেক নিলে, আধ ঘন্টা 45 মিনিট যা ব্রেক নিয়ে 5 ঘন্টার মধ্যে আমি নিট ধরলাম আবার সেই 4.5 ঘন্টা, ঠিক আছে, বা 4 ঘন্টা 10 মিনিট মতো ধরলাম, 4 ঘন্টা 10 মিনিট মতো ধরলাম। তো এই মোটামুটি 4 আর 4 8 ঘন্টা, ঠিক আছে। তোমাকে 24 ঘন্টার মধ্যে অন্তত 10 ঘন্টা 12 ঘন্টা কিন্তু পড়াশোনা করতেই হবে। তাহলে এই যে 8 ঘন্টা 40 মিনিট মতো হয়ে গেল। তারপরে তুমি 7টা থেকে সন্ধ্যে 7টার সময়, 7টা 8টার মধ্যে তুমি ধরো কোনো মানে ইভিনিং স্ন্যাক বা কিছু স্ন্যাক্স ড্রিঙ্কস এগুলো খেয়ে আবার তুমি 8টা থেকে 8 PM থেকে বা 8 PM থেকে 10 PM পর্যন্ত যদি আবার 2 ঘন্টা পড়ো, 2 আওয়ার পড়লে, ঠিক আছে, 2 আওয়ার পড়লে এই 2 আওয়ারের মধ্যে তুমি 10 PM থেকে 10:30 PM আবার ডিনার করে নিলে, ডিনার করার পরে আবার 10:30 PM থেকে মোটামুটি 12 AM পর্যন্ত, কারণ 12টা থেকে 6টা মানে 6 ঘন্টা ঘুমের জন্য এনাফ। তো এই 1.5 ঘন্টা আবার তুমি টাইম দিলে, এবং তার মধ্যে অবশ্যই সবসময় কন্টিনিউ পড়ে যেতে হবে না, তুমি একটু বাইরে রিফ্রেশমেন্টের জন্য গেলে, একটু খেলাধুলা যদি কেউ করতে ভালোবাসো, ছেলেরা থাকো, খেলাধুলার জন্য গেলে, মেয়েরা কেউ একটু ফোন ঘাটা বা বান্ধবীদের সাথে গল্প করা, কিছু একটা করে, মানে ওই জন্যই ওই টাইমগুলো গ্যাপ দিয়ে রেখেছি। তাহলে মোটামুটি 8 ঘন্টা 40 মিনিট, 10 ঘন্টা 40 মিনিট, 11 ঘন্টা 40 মিনিট, দেখো 12 ঘন্টার হিসাব মোটামুটি হয়ে যাচ্ছে। এই 12 ঘন্টা যদি তুমি 24 ঘন্টার মধ্যে পড়তে পারো, 12 ঘন্টা রুটিন করে পড়তে পারো, তাহলে কিন্তু তোমার প্রিপারেশন কেউ আটকাতে পারবে না, ওকে। এবং এখানে তুমি হচ্ছে পড়ার মধ্যে ভাগ করে নেবে যে আমি 7টা থেকে 12টা এই সময় আমি থিওরি পড়লাম, যা আমি যদি যেখান থেকে কোচিং নিচ্ছি সেই থিওরির পার্টগুলো আমি কমপ্লিট করে নিলাম, কারণ যেখানে কোচিং নেবে অবশ্যই MCQ বা মক টেস্ট দিয়ে আগে স্টার্ট করবে না, তো তুমি থিওরি পার্টগুলো কমপ্লিট করে নিলে। তারপর 2টো থেকে যে 7টার আওয়ার্সে পড়তে বসছো, এই পড়তে বসার সময় তুমি হচ্ছে সেই যে থিওরিগুলো পড়িয়েছে ওই থিওরিগুলোরই যদি তুমি চাও অন্য বই থেকে, মানে ধরো একটা বই তুমি একটা মিশন পরিচারিকা ফলো করছো এবং আরও একটা বই ফলো করতে চাইছো, তাহলে 2টো বই থেকে দেখে নিলে, বা কেউ যদি একটা বই ভালো করে পড়ো তাহলে সেইটাই আরেকবার রিভিশন দিয়ে নিলে, কারণ রিভিশন কিন্তু প্রচুর দরকার, একটা পড়া একবারেই কিন্তু সেই দিনে রিভিশন দিয়ে নিতে হবে। তাহলে এই টাইমটা রিভিশন দিলে এবং তারপরে 8টা থেকে 10টার যে টাইমটা, সেই সময় তুমি ওই পার্টগুলো থেকে MCQ দিনেরটা দিন কমপ্লিট করে নিলে। তারপরে 10:30 থেকে 12টা যে আওয়ার্সটা, সেই আওয়ার্সে তুমি যদি কেউ বলে যে কোনো কোচিংয়ে বলে যে পরের দিন এই পড়াবো, তাহলে তুমি সেটা একটু দেখে নিলে, আর ওভারঅল সারাদিনে কী করলে সেগুলো একবার ঝালিয়ে নিলে। এরকম করে রোজ দিন যদি তুমি করতে থাকো তাহলে কিন্তু তোমার প্রিপারেশন কেউ সেরকম আটকাতে পারবে না। এবার তবে বলবো লাক একটা কাজ করে, যেহেতু আগের বারের কোশ্চেন 6টা শিফটে হয়েছে, এতগুলো শিফট হলে কিন্তু নর্মালাইজেশনের ব্যাপার থাকে, নর্মালাইজেশনের ব্যাপার এগুলো এখানে এখন বলছি না, এখন তোমরা প্রিপারেশন নিতে থাকো কীভাবে পড়বে কি না পড়বে। এবং আমাদের কোচিংয়ে যদি জয়েন হতে চাও তাহলে তো বলে দিলাম, ওই নাম্বারে কন্ট্যাক্ট করো, ঠিক আছে। আর এখানে বলার কি থাকবে, দেখো ডাউট মোটামুটি তোমাদের যা থাকবে আমি ক্লিয়ার করে দিচ্ছি এই ভিডিওতে। কী নিয়ে ডাউট থাকতে পারে, যে ভ্যাকেন্সি এর নোটিফিকেশান ফার্স্ট কবে আসতে পারে, আসতে পারে সেটা আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে আগের প্রিভিয়াস দিয়ে বলে দিলাম, এখন এটা নিয়ে বারে বারে আমাকে আর জিজ্ঞেস করবে না। তারপরে নোটিফিকেশান আসার পরে
কবে ফর্ম ফিল আপ শুরু হতে পারে। এটাও আমি একটা হিস্ট্রি আগে দেখিয়ে দিলাম যে নোটিফিকেশান আসার 1 সপ্তাহের মধ্যে স্টার্ট হয়েছিল, এবারে কী রকম হবে আমি বলতে পারছি না এখন। ঠিক আছে, কোয়ারিগুলো তোমাদের লিখে দিচ্ছি আর কী কী বলে দিয়েছে আমি সেগুলো বলে দিচ্ছি। এগুলো বলা হয়ে গেছে। এরপরে হচ্ছে তোমার ফর্ম ফিল আপ হলো, ফর্ম ফিল আপ হওয়ার পরে সিলেবাস তুমি কবে পাবে। সিলেবাস পাবে, দেখো এই ফর্ম ফিল আপ হওয়ার পরে কিন্তু খুব তাড়াতাড়ি সিলেবাস দিয়ে দেয়, যেহেতু তোমাদের সেই ধরে পড়তে হবে। তবুও সিলেবাস আমি আগের বারেরটা বলে দিচ্ছি, জিএনএম হিসেবে যারা দেবে তাদের সাইকোলজি সোশিওলজি আগের বারে শুধু বাদ দিয়েছিল, আর নার্সিংয়ের সব পার্ট কিন্তু পড়তে হয়েছে, নন নার্সিং নয়। ঠিক আছে, এটা জিএনএমদের। আর বিএসসি পিবিএ বিএসসিদের যারা দিয়েছিলে তাদের হচ্ছে অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি, অ্যাপ্লাইড নিউট্রিশন, অ্যাপ্লাইড ফার্মাকোলজি, অ্যাপ্লাইড ফিজিওলজি, অ্যাপ্লাইড বায়োকেমিস্ট্রি, ঠিক আছে, ফার্মাকোলজি 1, পেডিয়াট্রিক, তারপর হচ্ছে ফান্ডামেন্টাল অফ নার্সিং, অ্যাডাল্ট হেলথ নার্সিং 1, 2, চাইল্ড হেলথ নার্সিং 1, তারপর হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং 1, মানে ওটাই অ্যাডাল্ট হেলথ নার্সিং। তাছাড়া কমিউনিটি হেলথ নার্সিং 1, 2, মিডওয়াইফারি 1, 2, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু ছিল, তার সাথে রিসার্চ। তো এইগুলো ধরে পড়তে থাকো, যদি কিছু চেঞ্জ হয় বা তোমাদের ভয় হচ্ছে নন নার্সিং অ্যাড হবে কিনা, এটা তোমাদের কোয়ারি। দেখো এটা হচ্ছে সিলেবাস আসলে তোমরা বুঝতে পারবে, এখন আমি কিছু এটা নিয়ে বলতে পারবো না। তো এটাও বলে দিলাম সিলেবাস নিয়ে। সিলেবাস আসার পরে তোমাদের এক্সাম ডেট কবে জানতে পারবে, সেটাও কিন্তু জানতে পারবে। ওই যে ফর্ম ফিল আপ করবে, সিলেবাস আসবে আস্তে আস্তে, তারপর এক্সাম ডেটেরও নোটিফিকেশান আসবে। তাহলে এটা হচ্ছে আমি মোটামুটি একটা কোয়ারি তোমাদের বলে দিলাম যে এগুলো সমস্ত কিছুই এরপর ডিপেন্ড করছে কবে নোটিফিকেশান ছাড়বে সেটার ওপরে। এক্সাম ডেট জানার পরেই তোমার হচ্ছে এরপরে তোমার কোয়ারি থাকবে কি, এক্সাম ডেট জানার পরে যে আস্তে আস্তে এরপরে ভ্যাকেন্সি কত থাকবে, আদৌ কি ইনক্রিজ হবে কি না, এটাও আমি আগের হিস্ট্রি ধরে বলে দিলাম। তাহলে এরপর হচ্ছে প্রিপারেশন কী করে নেবে, তাই তো, প্রিপারেশনের জন্য কোন কোন বুকস ফলো করবে, কোচিং কোথা থেকে নেবে, সেটার জন্য আমি বললাম যে যদি তোমরা জয়েন করতে চাও আমাদের কোচিংয়ে জয়েন করতে পারো, এবং কি বুক পড়বে কি না পড়বে সেগুলো কিন্তু বলে দিলাম। তো এই কয়েকটা কোয়ারি তোমাদের আসতে পারে, ওই জন্য এই কোয়ারিগুলো আমি আগেই মিট আপ করে দিলাম, যাতে তোমরা আমাদের বারে বারে জিজ্ঞেস না করো। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অ্যাজ ইউজুয়াল লাইক সাবস্ক্রাইব করবে, ভিডিওটা বন্ধুদের সাথে ছড়িয়ে দেবে ভালো করে, যাতে তারাও এই ধরনের ইনফরমেশনগুলো পায়। ওকে।